ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026কে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। দীর্ঘ 17 বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে গত 25 ডিসেম্বর দেশে ফিরেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উই হ্যাভ আ প্ল্যান স্লোগান দিয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন আগেই। স্বাভাবিকভাবেই তার সেই বহুল আলোচিত প্ল্যান বা পরিকল্পনাটি আসলে কি তা নিয়ে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল। প্রথমে ইশতেহারের মূল দর্শনে তারেক রহমান 5টি স্তম্ভকে ভিত্তি হিসাবে বেছে নিয়েছেন। এর মধ্যে রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধারই ছিল প্রধান লক্ষ্য। তিনি বারবার অ্যাকাউন্টেবিলিটির ওপর জোর দিয়েছেন। তার বক্তব্যে উঠে এসেছে যে দেশে কার্যকর গণতন্ত্র না থাকায় গত 16-17 বছর রাষ্ট্রযন্ত্রে কোনো জবাবদিহিতা ছিল না, যার ফলে দুর্নীতি ও অপশাসন জেঁকে বসেছিল। তিনি স্পষ্ট করেছেন, আগামীর বাংলাদেশ হবে এমন এক রাষ্ট্র যেখানে দৃঢ় অবস্থান এবং বিগত সময়ের সেন্সরশিপ কালচারের সমালোচনা করেছেন তিনি আশ্বাস দিয়েছেন তিনি মুক্তবুদ্ধি ও বাকস্বাধীনতায় বিশ্বাসী এক রাজনৈতিক পরিবেশ গড়তে চান। ইশতেহারের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল তথ্য প্রযুক্তি ও কর্মসংস্থান। তারেক রহমান বৈশ্বিক বাজারের সাথে তাল মিলিয়ে ফ্রিল্যান্সিং, আইটি এবং কন্টেন্ট ক্রিয়েশন সেক্টরে 10 লক্ষ কর্মসংস্থানের রোডম্যাপ দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার উদাহরণ টেনে তিনি যেভাবে কন্টেন্ট ক্রিয়েশন থেকে $12 বিলিয়ন আয়ের সম্ভাবনা দেখিয়েছেন, তা থেকে বোঝা যায় যথেষ্ট পড়াশোনা করে এবং আউট অব দ্য বক্স চিন্তা করে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পেপাল সহ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে নিশ্চিত করা, প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি হাইস্পিড ইন্টারনেট এবং শিক্ষকদের জন্য ডিজিটাল সরঞ্জাম সরবরাহের পরিকল্পনাগুলো সরাসরি চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতির সাথে সঙ্গতিপূর্ণ। নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে তিনি ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ডের মতো সরাসরি সুবিধা পৌঁছানোর মডেল প্রস্তাব করেছেন। গার্মেন্টস শিল্পের বাইরে খেলনা ও চামড়াজাত পণ্যের মতো নতুন খাতে মেয়েদের কর্মসংস্থান বৃদ্ধি, ডে কেয়ার সেন্টার বাধ্যতামূলক করার প্রস্তাবগুলো আধুনিক ও প্রগতিশীল চিন্তার প্রতিফলন। এছাড়াও 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং সেখান থেকে কার্বন ট্রেডিংয়ের মাধ্যমে $1 বিলিয়ন আয়ের পরিকল্পনাটি তার পরিবেশ বান্ধব উন্নয়নের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে। তবে প্রশংসার পাশাপাশি এই বিশাল মহোৎসবের বাস্তবায়ন নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জও তার বক্তব্যে আড়াল হয়নি। তিনি নিজেই স্বীকার করেছেন, দুর্নীতি দমন, আইনের শাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে কোনো পরিকল্পনা সফল হবে না। পরবর্তী সরকারকে দায়িত্ব নিতে হবে একটি ক্ষতবিক্ষত অর্থনীতির, যেখানে ব্যাংকিং খাত ধ্বংসের মুখে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। এর সাথে যোগ হবে প্রশাসনের দীর্ঘদিনের দলীয়করণের জঞ্জাল পরিষ্কার করার কঠিন কাজ। আন্তর্জাতিক রাজনীতি ও প্রতিবেশী ভারতের সাথে ভারসাম্য বজায় রেখে দেশের স্বার্থ রক্ষা করা হবে তার জন্য সবচেয়ে বড় কূটনৈতিক পরীক্ষা। বিশেষ করে তিস্তা ও গঙ্গা পানি চুক্তির মতো স্পর্শকাতর ইস্যুগুলো সামাল দেওয়া এবং বাংলাদেশ ফার্স্ট নীতি বজায় রাখা মোটেও সহজ হবে না। এর বাইরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে 5 আগস্ট পরবর্তী যুগের রাজনৈতিক অস্থিরতা ও জেনজি বা নতুন প্রজন্মের আকাশচুম্বী আকাঙ্ক্ষা সামাল দেওয়া। বর্তমান সরকারের আমলের শতাধিক আন্দোলনের মাধ্যমে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার ক্রাইসিস ম্যানেজমেন্ট করা হবে নতুন সরকারের জন্য এক অগ্নি পরীক্ষা। সেই সাথে আওয়ামী তৎপরতা ও প্রশাসনকে অস্থিতিশীল করার চেষ্টাও মাথায় রাখতে হবে। পরবর্তী সরকার কোনো স্বাভাবিক পরিস্থিতিতে দায়িত্ব নিতে যাচ্ছে না, বরং এক চরম অস্থির ও রূপান্তরকামী সময়ে ক্ষমতা গ্রহণ করতে হবে। এই পরিস্থিতিতে দেশকে স্থিতিশীল রাখাই হবে প্রথম বড় চ্যালেঞ্জ, আর সেই স্থিতিশীলতা বজায় রেখে এই বিশাল পরিকল্পনা বাস্তবায়ন করা হবে দ্বিতীয় বড় চ্যালেঞ্জ। তবে গত কয়েক দশকের প্রথাগত রাজনৈতিক সংস্কৃতির বিপরীতে দাঁড়িয়ে এই ইশতেহারটি যে কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে তা হল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অবিশ্বাস্য সাবলীল উপস্থাপন। দীর্ঘ সময় কোনো লিখিত পাণ্ডুলিপি বা টেলিপম্পটার ছাড়াই তিনি যেভাবে প্রতিটি খাপের খুঁটিনাটি ডাটা এবং ভবিষ্যৎ পরিকল্পনা পেশ করেছেন তা ছিল বিস্ময়কর। শ্রোতারা এটাকে তার কাজের প্রতি কমিটমেন্ট হিসাবে দেখছেন। সোজা ভাষায় ক্যাম্পেইন পরিচালনায় এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ে তিনি ফুল মার্ক পেয়েছেন। আসছে নির্বাচনে এর ফলাফল হতে পারে চমকপ্রদ। দর্শক, এই ছিল বিএনপির নির্বাচনী ইশতেহারের পর্যালোচনা। দেখা হবে পরের ভিডিওতে।